প্রথম দফার নির্বাচনে বাম্পার ভোটিং হয়েছে। ফলে প্রত্যন্ত গ্রামের মানুষের মুখেও একটা কথাই ঘুরে ফিরে আসছে যে যেভাবে হিন্দুরা জেগে গেছে, যেভাবে ভোটদান হয়েছে, তাতে প্রথম পর্বেই কি বিজেপি সেঞ্চুরি করে ফেলবে? কিন্তু এর পাশাপাশি তারা আর একটা আশঙ্কার কথা শোনাচ্ছেন। সেটা হচ্ছে যে প্রথম পর্বে সেঞ্চুরি হলেও শেষ পর্যন্ত সরকার কি বিজেপি করতে পারবে? কেননা দ্বিতীয় দফায়, যেটা আগামী 29 তারিখ ভোট হবে, সেখানে 142টা আসনে ভোট হওয়ার কথা আছে। এবং এই এই যে অঞ্চলটায় ভোট হবে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস গতবার খুব অল্প ব্যবধানে হলেও ব্যাপক পরিমাণে আসন জিতেছিল। এই অঞ্চলটাকে কার্যত তৃণমূল কংগ্রেসের গড় বলা যেতে পারে। ফলে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিচ্ছে, এবং সেটা একবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, যে এই অঞ্চলে যতই এবারে এসআইআর ডেটা ডিলিট হোক, যাই হয়ে যাক না কেন, আলটিমেটলি বিজেপি কি পারবে সেই জায়গাটা ধরে রাখতে? আলটিমেটলি 148-এর গণ্ডি কি পেরোবে? দেখুন, আজকে আমি আপনাদের একটা স্ট্যাটিস্টিক দেখাবো এবং একটি সেগমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে সরকারি কর্মচারী। হ্যাঁ, এই সরকারি কর্মচারীরাই এবার সেকেন্ড ফেজের যে পোল আসছে, সেখানে পুরো খেলাটা ঘুরিয়ে দেবে। কেননা এবারে যে পোলিংটা হবে, এবারে যে ভোটিংটা হবে, সেটা কলকাতা, বৃহত্তর কলকাতা এবং যেসব ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে, সেখানে বেশিরভাগ মানুষই কিন্তু চাকুরিজীবী এবং তারা সরকারি চাকুরিজীবী। এবার এর একটা সেগমেন্ট আছে যে এই সরকারের আমলে দুর্নীতির জন্য কিভাবে শিক্ষকদের চাকরি চলে গেছে, কিভাবে তাদের বেতন ফেরত দিতে হবে আদালতের নির্দেশে, সুদ সমেত সেই টাকাতে দিতে হবে, নতুন ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, সেটা তো একটা সেগমেন্ট আছে। সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দিন। যেটা আমি মূল বিষয় করব, যারা এখনও সরকারি চাকরি করছেন, তারা কি পাচ্ছেন? তারা শুধু বঞ্চনা পাচ্ছেন। এবং 4 মে সত্যিই যদি এই রাজ্যে বিজেপি সরকার গড়ে, তাহলে হিসেব করে দেখা যাচ্ছে গড়ে 11,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত এই সরকারি কর্মচারীদের বেতন এক লাফে মেরে যেতে পারে। তাহলে ভাবুন, মে মাসে যখন এই শাসক দলের সরকারটা চলছে, 1 তারিখে যে মাইনেটা ঢুকবে, সেখানে যে টাকাটা তারা পাচ্ছেন, পরের মাসে ঠিক জুন মাসের 1 তারিখে যে টাকাটা ঢুকবে, সেখানে কারোর বেতনে 11,000 টাকা আর কারোর বেতনে 50,000 টাকা অবধি বেশি ঢুকবে। এখন পাগলেও তো নিজেদের ভালোটা বোঝে, আর এরা সরকারি কর্মচারী, হোয়াইট কলার জব করেন, অত্যন্ত শিক্ষিত মানুষ। তাহলে এরা শুধুমাত্র এই জায়গাটার ভাবনা চিন্তা থেকেই কি সরকারটাকে পাল্টে দেবেন না? এরা ভোটের কাজে কিন্তু যুক্ত থাকবেন, ভোটটাকে পুরোপুরি পরিচালনা এরাই করবেন। এবং সবথেকে বড় কথা, যেহেতু এরা সরকারি কর্মচারী, এদের কথার একটা দাম, একটা ওজন নিজেদের অঞ্চলে আছে। ফলে তাদের কথায় কিন্তু সেখানকার মানুষ প্রভাবিত হবে এবং খেলাটা পুরোপুরি ঘুরিয়ে দেবে। কেন এত বড় কথা বলছি, আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স আজকে আমি দেখাবো। সেই স্ট্যাটিস্টিক্স দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কতখানি বড় ফ্যাক্টর সেকেন্ড ফেজের পোলে হতে চলেছে। 1 নম্বর যে জায়গাটা দেখা যাচ্ছে, যে বর্তমানে পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী আছেন, রাজ্য সরকারি কর্মচারী, তারা 6 পে কমিশন পাচ্ছেন, এবং তার ফলে তাদের যে ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ, সেটা তারা পাচ্ছেন 22%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছেন, এই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা বা সারা ভারতবর্ষেই, তারা ইতিমধ্যেই কিন্তু 7 পে কমিশন পাচ্ছেন, এবং সেখানে তারা 60% অবধি ডিএ পাচ্ছেন। অর্থাৎ ইতিমধ্যেই যে ডিএর গ্যাপটা রয়েছে, সেটা 38%। তার থেকেও বড় কথা, কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8 পে কমিশন হয়ে যাবে। আর সেটা যদি হয়, পশ্চিমবঙ্গ ঠিক কতখানি পিছিয়ে আছে বুঝতে পারছেন? কোথায় 6 পে কমিশন পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা, আর সেখানে 8 পে কমিশন হয়ে যাবে, এবং সেই হারে তারা ডিএ পেতে শুরু করবেন। স্যালারি ডিফারেন্সটা কোথায় হয়ে যাবে? দুজনই সেম কাজ করছেন, একজন রাজ্য সরকারের হয়ে, একজন কেন্দ্র সরকারের হয়ে, এবং এই সরকারি কর্মচারীরা শুধুমাত্র এই রাজ্যের সরকারটাকে বদলে, সেই রাজনৈতিক দলটাকে বদলে যদি অন্য রাজনৈতিক দলকে নিয়ে আসেন, তাহলে তারা কতখানি ফ্যাসিলিটি পাবেন? তাহলে যাদের এই জায়গাটা এতখানি পিছিয়ে রয়েছেন, এবং সেই পিছিয়ে থাকা জায়গাটা মেকআপ হয়ে যাবে, তারা এই ভোটে পরিবর্তনের জন্য লড়াই করবে না? আপনাদের সেটা মনে হয়? শুধুমাত্র এই জায়গাটাই নয়, দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা রয়েছেন, তারা এই 6 পে কমিশনের জন্য মাত্র 12% এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স পান। আর যেখানে 7 পে কমিশন যেটা চালু হয়ে গেছে, অলরেডি চলছে, 8 পে কমিশনের দিকে যাচ্ছে কেন্দ্র সরকার, সেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা পাচ্ছেন 27 থেকে 30%। অর্থাৎ শুধুমাত্র ডিএ নয়, এইচআরের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল পরিমাণ জাম্প সেখানে দেখা যাবে। আর এই জায়গাটায় ডেফিনেটলি সরকারি কর্মচারীরা নিজেদের ভালোর কথা ভাববেন, এবং সেই ভালোর লক্ষ্যে এই পশ্চিমবঙ্গে কিন্তু পরিবর্তনের লক্ষ্যে তারা লড়াই
এটা করবেন। এবার আপনাদের যদি একটু ভেঙে ব্যাপারটা দেখায় তাহলে সেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোন সেগমেন্টে কোন কর্মচারীদের কিভাবে বেতনটা বাড়বে। এই যে বলছি 50,000 টাকা অবধি বেতন বেড়ে যেতে পারে, সবার কি বাড়বে না? সবার বাড়বে না। প্রথমেই আমি গ্রুপ ডিটা যদি আপনাদের দেখাই, অর্থাৎ যারা জেনারেলি সাপোর্ট স্টাফ বা পিওন এই জাতীয় যারা চাকরি করেন, বর্তমানে তারা পাচ্ছেন 21,500 টাকা। আর এখানে সরকারটা যদি বদলে যায় 1 জুন থেকে তাদের বেতনটা হয়ে যাবে বেড়ে 32,500 টাকা। অর্থাৎ এক ঝটকায় 1 মাসের ব্যবধানে 11,000 টাকা অতিরিক্ত তাদের পকেটে ঢুকতে শুরু করবে। তাহলে বুঝতে পারছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন উইদিন 45 ডেজ, বিজেপি যদি এখানে সরকার গড়ে উইদিন 45 ডেজ কিন্তু এই রাজ্যে 7th পে কমিশন যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এবার এটা তো গেল গ্রুপ ডি। গ্রুপ সির কথা বলি, অর্থাৎ যারা ক্লার্ক, যারা কনস্টেবল, যারা শিক্ষক, প্রাথমিক শিক্ষক রয়েছেন, বর্তমানে তারা পাচ্ছেন 35,000 টাকা। আর এই সরকারটা বদলে গেলেই যদি সত্যি 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে যায়, এই ডিএ এইচআরে বেড়ে যায়, তাহলে তাদের স্যালারিটা কোথায় পৌঁছবে জানেন? 52,000 টাকা। কোথায় 35,000 টাকা পাচ্ছিল, সেই জায়গায় 52,000 টাকা। 17,000 টাকা 1 মাসের ব্যবধানে বেড়ে যাবে তাদের পকেটে। তাদের জীবনের মানোন্নয়নটা কোন জায়গায় চলে যাবে বুঝতে পারছেন। এবার আসছি গ্রুপ বি যারা কর্মচারী রয়েছেন, অর্থাৎ সুপারভাইজার বা গ্র্যাজুয়েট টিচার যারা রয়েছেন, সেই সেগমেন্টের কথাটা বলছি। সেই গ্রুপ বিদের বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা পাচ্ছেন প্রায় 65,000 টাকা। আর সেটা এক ধাক্কায় বেড়ে গিয়ে হবে 98,000 টাকা, অর্থাৎ 33,000 টাকার বৃদ্ধি হবে যদি সরকারটাকে বদলে দেন। এই রাজ্য সরকারি কর্মচারী হিসেবেই আপনি থাকবেন, কিন্তু 1 মাসের ব্যবধানে আপনার বেতনটা 33,000 টাকা অবধি বেড়ে যেতে পারে। আর যারা গ্রুপ এ, অর্থাৎ যারা পুলিশ অফিসার রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা করছেন, তাদের স্যালারি স্ট্রাকচারটা কীভাবে চেঞ্জ হবে জানেন? এখন বর্তমানে তারা পাচ্ছেন 95,000 টাকার কাছাকাছি, সেটাই এক ঝটকায় বেড়ে 1,45,000 টাকা, অর্থাৎ 50,000 টাকার বৃদ্ধি তাদের বেতনে আসতে চলেছে। তাহলে এই অল্প সময়ের মধ্যে যদি একটা কাজ করা যায়, যদি এই সরকারটাকে বদলে দেওয়া যায় এবং তাতে বেতন কাঠামোতে এতখানি চেঞ্জ হয়, যে কাজ করছিলেন সেম কাজ করবেন কিন্তু বেতনের এতখানি ফারাক হয়, তাহলে এই সরকারি কর্মচারীরা এই সরকারের পরিবর্তনের জন্য চেষ্টা করবেন না? এটা কখনো হতে পারে? এবং সেটা যে তারা করবেন সেটা বর্তমান রাজ্য সরকারও বুঝতে পারছে, যে কারণে তারা পোস্টাল ব্যালটে কেলেঙ্কারি করার চেষ্টা করেছে, এদেরকে আটকাবার চেষ্টা করেছে। আর তার ফলে সরকারি কর্মচারীদের জেদ কিন্তু আরও বেড়ে গেছে। এবং সেটা শুধুমাত্র অমূলক নয়, শুধুমাত্র এইচআরে বা শুধুমাত্র ডি এর ক্ষেত্রে নয়, আরও কোন কোন জায়গায় তারা ফেসিলিটি পাবে জানেন? আরও যে মারাত্মক জায়গাগুলোই তাদের ফেসিলিটিটা আসছে, তার মধ্যে প্রথমেই কথা বলতে হয় গ্র্যাচুইটি নিয়ে। গ্র্যাচুইটিতে যেটা বর্তমান সিলিং রয়েছে সেটা কিন্তু 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হলে এক ধাক্কায় ডাবল হয়ে যাবে। অর্থাৎ গ্র্যাচুইটিতে বর্তমানে 12 লাখের ক্যাপিং রয়েছে, সেই টাকাটা বেড়ে 25 লাখে চলে যাবে, অর্থাৎ 108% সেখানে বৃদ্ধি হবে। বুঝতে পারছেন সরকারি কর্মচারীদের জীবনটা ঠিক কীভাবে আমূল বদলে যাবে এই রাজ্যে যদি ডাবল ইঞ্জিন সরকারটা প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র তাই নয়, চাইল্ড এডুকেশন অ্যালাউন্স একটা সরকারি কর্মচারীরা পান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান, যেটা বর্তমানে এই রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা যেটা পান সেটাকে নগণ্য, ওই পিনাটস যাকে বলে না, চিনে বাদাম দিয়ে বুলিয়ে রাখার সেই চেষ্টা হচ্ছে। আর সেখানে যদি এই 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে যায়, যেটা একমাত্র বিজেপি সরকার এলেই করবে, তাহলে সেই ক্ষেত্রে প্রতি শিশু প্রতি 2,250 টাকা প্রতি মাসে পাবেন। অর্থাৎ আপনার শিশুর শিক্ষার যে জায়গাটা রয়েছে সেটা আপনি অনেক বেটারমেন্ট জায়গায় নিয়ে যেতে পারবেন। সেই শিশুর শিক্ষা আপনি এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যাতে আগামী দিনে এরকম কোনো রাজ্য সরকার রাজনৈতিক দলের উপর তাদেরকে ডিপেন্ড করতে না হয়। এরপর এইচআরে যেটা বলছিলাম যে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাবল হয়ে যাবে। যেটা বর্তমানে তারা 12% পাচ্ছেন, সেই জায়গাটাই সেটা 27 থেকে 30% অবধি বৃদ্ধি পাবে গ্রেড অনুযায়ী। তাহলে শুধুমাত্র যে কাজটা করছেন সেই কাজটাই তারা করবেন, যতটা পরিশ্রম করছেন ততটাই করবেন। কিন্তু একটা সরকার বদলে গেলে তাদের জীবনের মানটা কতখানি পরিবর্তন হয়ে যাবে, এই স্ট্যাটস থেকেই কিন্তু সামনে চলে আসছে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বলি, কেননা এই জায়গাটা আমার নিজের স্পেশালি খুবই পার্সোনাল জায়গা থেকে একটা আঘাত করে। তার কারণ হচ্ছে আমার বাবাও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, আমার শ্বশুরমশাই তিনি রাজ্য সরকারি কর্মচারী। ফলে এই সরকারি কর্মচারী যে জ্বালা যন্ত্রণার জায়গাটা আছে সেটা
আমি পার্সোনালি খুব ভালো করে বুঝি। এবং এই যে ডিএ আন্দোলন হচ্ছে, সেই ডিএ আন্দোলনের মুভমেন্টের একদম প্রথম দিন থেকে আমি এই সরকারি কর্মচারীদের পাশে আছি। যখন আমরা পোর্টালটাকে খুব ফোকাস দিয়ে চালাতাম, এই ডিএর খবর সবার আগে আমরা করতাম। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে প্রিয় বন্ধু মিডিয়াতে ডিএ মামলার আপডেট সেইটা করার জন্য আপনারা কিন্তু ব্যাকুল হয়ে থাকতেন, কেননা সবার আগে সব থেকে ডিটেলসে যদি কেউ আপডেট দিতে পারতো সেটা প্রিয়বন্ধু মিডিয়া। এবং সেটার জন্য আমি বেশ কিছু মানুষকে ধন্যবাদ জানাবো, যেমন সরকারি কর্মচারী পরিষদের দেবাশিস শীল আছেন, তিনি আমাকে এই জায়গাটা বুঝিয়েছিলেন। ডিএর হিসেব নিকেশ, 5th পে কমিশন, 6th পে কমিশন, প্রত্যেকটা জায়গা তিনি বুঝিয়েছিলেন। সুবীর সাহা তিনি এগুলো বুঝিয়েছিলেন। এরকম অসংখ্য মানুষ আছে যাদের সঙ্গে একটা একদম আত্মিক সম্পর্ক হয়ে গেছে। ফলে ডিএ নিয়ে যে আন্দোলন, ডিএ নিয়ে যে মামলা, সেটা নিয়ে যে যন্ত্রণাটা, সেটা আমি খুব ভালো করে বুঝি। তো সেই ডিএ সেগমেন্টটাকে একটু ভালো করে বোঝাবো আপনাদের। তাহলেই একটা জিনিস দেখুন যে এই যে ডিএ মামলা, সেখানে এটা যে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার, সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট সকলেই কিন্তু এস্টাবলিশ করে দিয়েছেন। দিদিমণি ওই একটা ভাঁড়কে বসিয়েছিল না পে কমিশনের চেয়ারম্যান হিসেবে, যে শুধুমাত্র 6 মাস বাদে বাদে ওই টাইমটাকে ইনক্রিজ করিয়ে নিত, আর নিজে মাস গেলে পকেটে লাখ লাখ টাকা পুরে নিয়ে চলে যেত, আর সরকারি কর্মচারীদের কাঁদাতো। সেই ভাঁড়টা বলেছিল না না এটা দিদিমণির ইচ্ছা, এটা ওর বাপের সম্পত্তি, তার ইচ্ছা মর্জি মাফিক মতো দিতে পারবে। সেটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ডিএ একটা সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে সেই ডিএ একদিকে যখন মহামান্য আদালত বলে দিচ্ছে এই কথাটা, তখন কিন্তু এই নির্লজ্জ অসভ্য ফেরেববাজ সরকারটা মানতে রাজি হচ্ছে না, বারবার সেটা নিয়ে বঞ্চনা করছে। তাহলে যারা প্রত্যেকটা আদালতের মামলায় থাপ্পড় খেয়েছে, হেরেছে, এবং তারপর শুধু আইনের ফাঁক গলিয়ে এটাকে আটকে রাখার চেষ্টা করেছে, সেই সরকারটা এই দিয়ে মহামান্য আদালতের রায় হওয়ার পরেও কি আপনাদেরকে দেবে? কোনো দিন দিতে পারে না। আর সেখানে সরকারটা বদলালে একটা পাওয়ার চান্স আছে, সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, মহামান্য সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে হ্যাঁ রাজ্য সরকার তোমাদের হার হয়েছে, ইমিডিয়েটলি এদেরকে মিটিয়ে দাও টাকাটা, এবং আগামী কয়েক মাসের মধ্যে সেটা করে সেই বাকি যে টাকাটা রয়েছে সেটাও মিটিয়ে দাও। হিসাব করে দেখা গেল 42,000 কোটি টাকা লাগবে। এবং এই সরকার বুঝে গেল যে এমনি তো ভানে মা ভবানী, ভোট কেনার জন্য ক্লাবগুলোকে দিতে হবে, খেলা মেলা মৎসবে দিতে হবে, দুর্গাপূজার অনুদান হিসেবে দিতে হবে, যাতে এরা একটু ওই 3 ময়ের গন্ধে ম করতে পারে, আর তারপর উন্নয়ন বাহিনী সেজে ভোটের সময় এদেরকে ভোটে জেতাতে পারে। আর এরা শুধু ক্ষমতাটার লোক ভোগ করতে চায়, এরা মানুষের সার্বিক উন্নয়ন কোনোদিন করতে চায় না, সেই জায়গাটা এনশিওর হয়। ফলে এই যে 42,000 কোটি টাকা আছে, সেই হিসেবটা ফটাক করে বেরিয়ে গেল। এমনকি ভোটের আগে নোটিফিকেশনও বেরিয়ে গেল যে এখানে নাকি 12.5% যে বাকি আছে ডিএ, সেই টাকাটা দেওয়া হবে। কিন্তু তারপর এখন অবধি বহু সরকারি কর্মচারীর সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে না সেই টাকা অনেকেই পাননি। তাহলে সেই জায়গা থেকে তো প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে যে এরা ক্ষমতায় আসার আগে বা এই সরকারি যে ভোটটা হচ্ছে, সরকার পরিবর্তনের যে ভোটটা হচ্ছে, সেখানে এত নড়বড়ে থাকা অবস্থাতেও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও 42,000 কোটি টাকা, যেটা হকের পাওনা, ন্যায্য পাওনা, সেই টাকাটা দিচ্ছে না। এরা ক্ষমতায় আসলে 5 বছর যদি এদের সুনিশ্চিত হয়ে যায়, দেবে ঘেঁচু। সুতরাং সেই জায়গাটা সরকারি কর্মচারীদের ভাবাচ্ছে। অন্যদিকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি এসে গ্যারেন্টি দিচ্ছেন, এবং গ্যারেন্টি দেওয়ার পাশাপাশি এই রাজ্যে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা, সেটাকে ডিফাইন করছেন কিভাবে, ডাবল জেনারেশন পে গ্যাপ। সত্যিই তো, কোথায় 8th পে কমিশনে পৌঁছে যাবে আর কোথায় পড়ে আছে 6th পে কমিশনে, কোথায় মাস গেলে 1,45,000 টাকা মাইনে পাওয়ার কথা, সেখানে পড়ে আছে 95,000 টাকা। কতখানি বঞ্চনা আর কতদিন সহ্য করবে মানুষ, এই প্রশ্ন কিন্তু উঠছে। আর সেখানে মোদিজি যে গ্যারেন্টি দেন সেটা প্রমাণিত। আজকে দেখুন বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে বা নন বিজেপি যে গভর্নমেন্টগুলো রয়েছে, তারা কিন্তু ওই কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে। কোনো রাজ্য তো এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে দেয় তার থেকে বেশি হারে দিয়ে দিচ্ছে। তাহলে শুধুমাত্র বঞ্চিত হচ্ছে বাংলা এবং বাঙালির যে মানুষগুলো রয়েছে তারা। ফলে সেই জায়গা থেকে এই মানুষগুলো কিন্তু এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে অনেক হয়েছে, এই আপদের সরকারটাকে তাড়াতে হবে। কেননা এরা সরকারি কর্মচারীদের নিজের লোক মনে করে না। এরা বলে না রাজ্য সরকার এই প্রকল্পে 1 নম্বর শিরোপা পেয়েছে, রাজ্য সরকার ওই প্রকল্পে 1 নম্বর শিরোপা পেয়েছে, কেন্দ্র দিয়েছে। আচ্ছা, এই যে সরকারি প্রকল্পগুলো হয়, এগুলো কোনো মিনিস্টার চালান, কোনো আমলা চালান না। এই সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এক্সিকিউট করেন এই সরকারি কর্মচারীরা। অথচ সব থেকে বঞ্চিত যদি কেউ হয়ে থাকে এই সরকারি কর্মচারীরা। তাই এই সরকারি কর্মচারীদের মধ্যে আওয়াজ উঠেছে
দিয়েছে ডিএ মারা সরকার আর নেই দরকার, অনেক হয়েছে বঞ্চনা, এই সরকার আর না আর না আর না। আর তাই তারা যদি সেই মন্ত্রে দীক্ষিত হয়ে সত্যি সত্যি ডিটারমাইন্ড হয়ে যান, তারা ভোট কর্মী হিসেবে মেরুদণ্ড সোজা রেখে ইলেকশন কমিশন যেভাবে ভোটটা করাচ্ছে সেইভাবেই ভোটটা করান, মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এরা এই সরকারের বিরুদ্ধে ভোটটা দেয় এবং এদের কথায় যে একটা ওজন আছে সেটাকে ধরে যে মানুষগুলো প্রভাবিত হন, তারা এই সরকারটাকে যদি বদলে দেওয়ার চেষ্টা করেন, তাহলে প্রথম দফার নির্বাচনে যে ফলাফলটা বিজেপির সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে, তার থেকেও বেটার পারফরমেন্স সেকেন্ড ফেজের বলে হতে পারে। কেননা উত্তরবঙ্গবাসী, জঙ্গলমহলবাসী, রাঢ়বঙ্গবাসী, তারা কিন্তু গোটা পশ্চিমবঙ্গকে শিক্ষায় শিক্ষিত করে গেছে যে এবার যে সুযোগটা পেয়েছো সেই সোনার সুযোগ হারিও না, নিজের ভোটটা দাও, আগে ভোট দান তারপর জল পান। সেই কাজটা যদি করতে পারো তাহলেই এই পশ্চিমবঙ্গ যে পিছোতে পিছোতে 500 বছর পিছিয়ে গেছে, শুধুমাত্র অন্ধকার ছাড়া এই রাজ্যটার আর কিচ্ছু ভবিষ্যৎ নেই। একটা শিশু এই রাজ্যে জন্মালে 78,000 টাকা দেনা মাথায় নিয়ে জন্মায়, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটাই জায়গা রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার করতে হবে। আর সেটা করতে গেলে নিজের কাজটা নিজে করতে হবে, অর্থাৎ ভোটদানটা সঠিক জায়গায় করতে হবে, যেখানে ভোটদান করলে এই সরকারি কর্মচারীদের যে বঞ্চনা দেখা যাচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে যে বঞ্চনা দেখা যাচ্ছে সেটা ধীরে ধীরে মিটবে, ডাবল ইঞ্জিনের ফায়দা গোটা বাংলা এবং বাঙালি পাবে, সেই জায়গাটা এস্টাবলিশ করতে হবে। ফলে সেকেন্ড ফেজের যে ইলেকশন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় চলে আসছে এবং মনে করা হচ্ছে যেহেতু এখানে প্রচুর প্রচুর সরকারি কর্মচারী আছে যারা সব থেকে বঞ্চিত, তারাই কিন্তু সেকেন্ড ফেজের খেলাটা ঘুরিয়ে দেবে। এবং সেটা যদি হয় 4 তারিখ যেটা আশা করছেন তার থেকেও অতলে তলিয়ে যেতে পারে বর্তমান শাসক দলটা, সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন সরকারি কর্মচারীদের বর্তমান এই বঞ্চিত অবস্থা নিয়ে, এবং শুধুমাত্র এই সরকারটাকে বদলে দিলে যে উত্থানের জায়গায় তারা পৌঁছে যাবেন সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।